পরের প্রশ্নটা হচ্ছে বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? দেখেন প্রশ্নটা এসেছে কোথায়, খেয়াল করে দেখেন। এই তিনটার কোনোটাই কিন্তু ব্যঞ্জন ধ্বনির মধ্যে আসবে না, ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে কিন্তু ব্যঞ্জন ধ্বনিতে আসবে না। এই যে কয়ের নিচে আমরা একটা হর্ষ চিহ্ন দিয়েছি, এই হর্ষ চিহ্ন কখন দেওয়া হয়? হর্ষ চিহ্ন দেওয়ার অর্থ কি? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, ব্যাকরণের একেবারে বেসিক একটি টপিক নিয়ে আজকে আমরা ক্লাস করব। টপিকটির নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। তো ধ্বনি ও বর্ণ ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ আমরা জানি যে এটা হচ্ছে ব্যাকরণের একদম হার্ট বলা চলে। তো এই টপিকটির একেবারে বেসিক থেকে আমরা আজকের ক্লাসে শুরু করতে চাই। চলুন শুরু করা যাক, সঙ্গে আছি আমি ওয়াহেদ সবুজ। তো ক্লাসটা শুরু করা যাক। আমাদের আজকের টপিক হচ্ছে ধ্বনি ও বর্ণ। আমরা একদম শুরু থেকে শুরু করতে চাই। ধ্বনি কাকে বলে? আমরা সবাই জানি ধ্বনি হচ্ছে মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজ। ধ্বনি কি জিনিস? মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজ। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে কান্নাকাটি করে, সেই কান্নাকাটির আওয়াজও কিন্তু ধ্বনি। তার মানে বোঝাই যাচ্ছে ধ্বনি হওয়ার জন্য তার কোনো অর্থ থাকার প্রয়োজন নেই। ধ্বনি হতে হলে তার অর্থবোধক হওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষের কণ্ঠনিঃসৃত যে কোনো আওয়াজই হচ্ছে ধ্বনি। মানুষের কণ্ঠনিঃসৃত যে কোনো আওয়াজই হচ্ছে ধ্বনি। ওকে, তো ধ্বনি কত প্রকার? আমরা সবাই জানি ধ্বনি হচ্ছে দুই প্রকার। তবে আমরা সাধারণভাবে জানি যে ধ্বনি দুই প্রকার, কি কি? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, তাই না? কিন্তু বাস্তবে ধ্বনি কিন্তু দুই প্রকার ঠিক, কিন্তু স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি নয়। ধ্বনি দুই প্রকার হচ্ছে মৌলিক ধ্বনি আর যৌগিক ধ্বনি। ব্যাপারটা একটু নতুন শোনা যাচ্ছে মনে হয়, কিন্তু আমি একটি ব্যাপার জানিয়ে রাখতে চাই যে আমাদের নবম দশম শ্রেণীর যে পুরাতন ভার্সনের বোর্ড ব্যাকরণ বই, সেই বোর্ড ব্যাকরণ বইটা যদি আমরা খুলি তাহলে দেখব ধ্বনি অধ্যায়ে ধ্বনির সংজ্ঞা দেওয়ার পরেই লেখা আছে বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। তার মানে মৌলিক ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। সুতরাং যদি ধ্বনির শ্রেণী বিভাগ বলি তাহলে কিন্তু আমাদের প্রথমে বলতে হবে মৌলিক ধ্বনি এবং যৌগিক ধ্বনি। তো খেয়াল করেন মৌলিক ধ্বনি কি আর যৌগিক ধ্বনি কি সেটা একটুখানি দেখি। মৌলিক মানে কি সেটা আমরা সবাই জানি। মৌলিক মানে কি? যেটাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। তো খেয়াল করে দেখেন আমরা বলছি মৌলিক ধ্বনি কি? যেটাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেটা মৌলিক ধ্বনি। এখন কথা হচ্ছে যেটাকে ভাঙা যায় না তার মধ্যে কয়টা ধ্বনি পাওয়া যায়? একটা। সেই কারণে যেই ধ্বনিগুলোকে ভাঙলে একটি ধ্বনি পাওয়া যায় সেইগুলোও কিন্তু মৌলিক ধ্বনি। তাহলে মৌলিক ধ্বনি দুই ভাবে হয়। একটা হচ্ছে যে সকল ধ্বনিকে ভাঙা যায় না সেইগুলো মৌলিক ধ্বনি, আর যে সকল ধ্বনিকে ভাঙলে একটি ধ্বনি পাওয়া যায় সেইগুলোও মৌলিক ধ্বনি। তার মানে যে সকল ধ্বনিকে ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যায়, যে সকল ধ্বনিকে ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যায় সেগুলো হচ্ছে যৌগিক ধ্বনি। ওকে, তাহলে আমি আরো একবার বলি। ভাঙা যায় না সেইগুলো কোন ধ্বনি? মৌলিক ধ্বনি। ভাঙলে একটি ধ্বনি পাওয়া যায় সেগুলো মৌলিক ধ্বনি, আর ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যায় সেগুলো হচ্ছে যৌগিক ধ্বনি। একটু উদাহরণ দেখি আমরা। আমি তিনটি ধ্বনি নিতে চাই, অ, ক এবং ওই। ভালো করে একটু খেয়াল করতে হবে। দেখেন এই যে অ, এই অকে কি কোনোভাবে আর ভাঙা যায়? কোনোভাবে এটাকে ভেঙে চুরে চুরমার করা যায়, বিশ্লেষণ করা যায়? যায় না। তার মানে অধ্বনিটাকে কিন্তু কোনোভাবেই ভাঙা যায় না। যেহেতু অধ্বনিটাকে কোনোভাবেই ভাঙা যায় না, সেই কারণে এটা কোন ধ্বনি হবে? এটা কিন্তু অবশ্যই একটা মৌলিক ধ্বনি হবে। এখন খেয়াল করে দেখেন এই যে ক, কে ভাঙা যায় না। আমরা যদি কে ভাঙি কি হয়? কয়ে হস যুক্ত অ, এরকম হয়, তাই না? আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখছি। কে ভাঙলে হয় কয়ে হস যুক্ত অ। এখন খেয়াল করে দেখেন এই যে কয়ের নিচে আমরা একটা হর্ষ চিহ্ন দিয়েছি, এই হর্ষ চিহ্ন কখন দেওয়া হয়? হর্ষ চিহ্ন দেওয়ার অর্থ কি? হর্ষ চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে তার সাথে কোনো স্বরধ্বনি যুক্ত নাই, অর্থাৎ সেখানে থেমে যেতে হবে। হর্ষ চিহ্ন দেওয়া মানে সেখানে কি করতে হবে? থেমে যেতে হবে। এখন মনে করেন আমি যদি বলি একটা শব্দ বলি এইটা, এই শব্দটা কয়ের নিচে একটা হর্ষ দিয়েছি, এই শব্দটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে অক। অক মানে থেমে যেতে হবে, কিন্তু কোনোভাবে কিন্তু অক না, অক না, এটার উচ্চারণ কি হবে? অক। তার মানে থেমে যেতে হবে, তাই না? হর্ষ মানে থেমে যেতে হবে। এখন খেয়াল করেন এর উচ্চারণ যদি অক হয়, অক, তাহলে এইটাকে বাদ দিলে এর উচ্চারণ কি হবে? দেখেন তো, এটাকে উচ্চারণ করতে পারবেন? কারণ আমরা বলছি হর্ষ দেওয়া মানে সেখানে থেমে যেতে হবে। আপনি এখন এটা ক বলতে পারেন কিন্তু বলতে পারবেন না, কারণ এটার উচ্চারণ কিন্তু আপনারা বলেছিলেন কি? অক, তাই অক না, তাই না? এটার উচ্চারণ আমরা কি বলেছিলাম? অক। অক তার মানে থেমে যেতে হবে। তার মানে এটাকে আপনি ক উচ্চারণ করতে পারছেন না, আবার ক ভেতর থেকে টেনে নিয়ে উচ্চারণ করতে পারছেন না। কেন? কারণ যেহেতু হর্ষ চিহ্ন দিলে সেখানে থেমে যেতে হয়, এর মানে
এর শুরুতে বা শেষে কিছু না থাকলে সেটা উচ্চারণ করা যাবে না। কারণ থেমে যেতে হবে মানে কি, থেমে যেতে হলে তো সেটা শুরু করতে হবে। তা আপনি যদি শুরুই করতে না পারেন তাহলে থামবেন কি করে? সেই কারণে মনে রাখবেন, কোনো বর্ণের নিচে যদি হর্ষ চিহ্ন থাকে তাহলে তার আগে বা পরে কিছু না থাকলে সেটা উচ্চারণ করা যায় না। তার মানে এটা কিন্তু উচ্চারণই করা সম্ভব নয়। যেটা উচ্চারণই করা যায় না সেটা কি ধ্বনি হবে? আমরা বলেছি মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজ হচ্ছে ধ্বনি, তার মানে ধ্বনি হতে হলে অবশ্যই সেটা উচ্চারণ হতে হবে। তো যেহেতু এটা উচ্চারণই করা যাচ্ছে না, তার মানে এটা ধ্বনি হবে না। এখন খেয়াল করেন, এই অ উচ্চারণ করা যায় কিনা? অ উচ্চারণ করা যায়। যেহেতু এটা উচ্চারণ করা যায় তার মানে এটা অবশ্যই একটা ধ্বনি। তাহলে খেয়াল করেন, ক কে আমরা ভাঙতে পেরেছি, কিন্তু ভেঙে ধ্বনি পেয়েছি কয়টা? ভেঙে ধ্বনি পেয়েছি একটা, তাই না? এটা তো ধ্বনি না, তাহলে একটা ধ্বনি পেয়েছি। তো যে সকল ধ্বনিকে ভাঙলে একটি ধ্বনি পাওয়া যায় সেটা কোন ধ্বনি হবে? এই যে আমাদের সেটা মৌলিক ধ্বনি। কারণ আমরা বলেছি ভাঙলে একটি ধ্বনি পাওয়া গেলে সেটাও মৌলিক ধ্বনি। তার মানে এই দুইটাই কিন্তু মৌলিক ধ্বনি। এখন খেয়াল করেন, এই ওইকে যদি ভাঙি তাহলে কি হয়? ওইকে ভাঙলে হয় ও যুক্ত রস্যই, এইরকম হয় না উচ্চারণটা? ওই ওই ও রস্যই এরকম হচ্ছে। এখন খেয়াল করে দেখেন, এই যে ওইকে ভাঙলে ও যোগ রস্যই হলো, এখানে দেখেন তো ও উচ্চারণ করা যায় কিনা? ও উচ্চারণ করা যাচ্ছে, তার মানে এটা অবশ্যই একটা ধ্বনি। ই উচ্চারণ করা যাচ্ছে, তার মানে অবশ্যই এটা একটা ধ্বনি। তাহলে খেয়াল করে দেখেন, ওইকে ভেঙে আমরা কয়টা ধ্বনি পেলাম? ওইকে ভেঙে আমরা দুইটা ধ্বনি পেলাম, তাই না? এরকম যে সকল ধ্বনিকে ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যাবে সেইগুলোকে বলা হবে কোন ধ্বনি? সেইগুলোকে বলা হবে যৌগিক ধ্বনি। কোন ধ্বনি? যৌগিক ধ্বনি। ঠিক আছে? এইভাবে যে সকল ধ্বনিকে ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যাবে সেগুলোকে কি বলা হবে? যৌগিক ধ্বনি বলা হবে। এখন খেয়াল করে দেখেন, এই রকম যৌগিক ধ্বনি বাংলা বর্ণমালায় আছে দুইটি। যৌগিক ধ্বনি বাংলা বর্ণমালায় কয়টি? দুইটি। কি কি? ওই আর ও। দেখেন, ও কে ভাঙলে কি হয়? ও যুক্ত রস্য ও। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ও উচ্চারণ করা যায়, তার মানে এটা একটা ধ্বনি। উ উচ্চারণ করা যায়, তার মানে এটা একটা ধ্বনি। তাহলে ওকে ভেঙে আমরা কয়টা ধ্বনি পেলাম? ওকে ভেঙে আমরা দুইটা ধ্বনি পেলাম, তাই না? এরকম ভাবে যে সকল ধ্বনিকে ভাঙলে একাধিক ধ্বনি পাওয়া যাবে সেগুলো হচ্ছে আমাদের যৌগিক ধ্বনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যৌগিক ধ্বনি বাংলা বর্ণমালায় দুইটি। কয়টি? দুইটি। সেই দুইটি কি কি? ওই আর ও। যৌগিক ধ্বনি বাংলা বর্ণমালায় কয়টি? দুইটি। কি কি? ওই আর ও। তবে এই রকম যৌগিক ধ্বনি আমাদের বাংলা ভাষায় আছে মোট 25টি। যৌগিক ধ্বনি বাংলা ভাষায় কয়টি বললাম? যৌগিক ধ্বনি বাংলা ভাষায় হচ্ছে আমাদের 25টি। এই 25টির চেহারা কিরকম সেটা একটুখানি দেখে খেয়াল করেন। আমরা যদি এখন একটা শব্দ দিই নাও, এরপরে বললাম নি, এরপরে বলি নেই, খেয়াল করে দেখেন এই শব্দগুলোর মধ্যে নাও এই শব্দটার মধ্য থেকে আমরা যদি নটাকে বাদ দিই, ব্যঞ্জন ধ্বনিকে বাদ দিই, তাহলে কি থাকে? আও থাকে, তাই না? নাও, আও। ঠিক একইভাবে নি, ই, ঠিক একইভাবে নেই, এই। ব্যাপারটা কি বোঝা গেল? নাও এর মধ্যে আছে আও, নেই, ই, নেই, এই। এইরকম যৌগিক ধ্বনি বাংলা ভাষায় আছে মোট কয়টি? 25টি। কথা কি বোঝা গেল? তাহলে যৌগিক ধ্বনি বাংলা বর্ণমালায় দুইটি, বাংলা ভাষায় মোট 25টি। এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে বাংলা বর্ণমালায় কয়টি? দুইটি, আর বাংলা ভাষায় কয়টি? 25টি। এবং পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে দেখে শুনে উত্তর করতে হবে যে ওখানে কি বর্ণমালা বলছে নাকি ভাষা বলছে। ঠিক আছে? তাহলে যৌগিক ধ্বনি বাংলা বর্ণমালায় দুইটি, ওই আর ও। আর যৌগিক ধ্বনি বাংলা ভাষায় মোট কয়টি? 25টি। ঠিক আছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে নিয়মিতভাবে প্রশ্ন আসে। ওকে, এখন খেয়াল করেন, এই যে আমরা বললাম মৌলিক ধ্বনি আমাদের দুই ধরনের হয়। একটা হচ্ছে যেটাকে ভাঙা যায় না, আরেকটা হচ্ছে যেটাকে ভাঙলে একটি ধ্বনি পাওয়া যায়। তো খেয়াল করেন, যেটাকে ভাঙা যায় না, এই যে যেটাকে ভাঙা যায় না সেটাকে বলা হয় স্বরধ্বনি। আর যেটাকে ভাঙলে একটি ধ্বনি পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তার মানে মৌলিক ধ্বনি আমাদের দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনায় যাব। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে আমরা ধ্বনির কথা বলছি, এই ধ্বনি যখন আমরা লিখি তখন সেটাকে কি বলে? ধ্বনি যখন আমরা লিখি তখন সেটাকে বলা হয় বর্ণ। ধ্বনির নির্দেশক সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। ভালো করে খেয়াল করেন, এই যে অ যখন উচ্চারণ করছি, যখন উচ্চারণ করছি তখন সেটা ধ্বনি, আর যখন লিখছি তখন সেটা বর্ণ।
কথা কি বোঝা গেল? তাহলে যখন উচ্চারণ করছি তখন ধ্বনি, যখন লিখছি তখন সেটা বর্ণ। তার মানে আমরা কি এটা বলতে পারি না যে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ? আচ্ছা, ধ্বনির লিখিত রূপ যদি বর্ণ হয় তাহলে বর্ণের উচ্চারিত রূপ কি? ধ্বনির লিখিত রূপ যদি বর্ণ হয় তাহলে বর্ণের উচ্চারিত রূপ ধ্বনি, ভাইস ভার্সা। তাহলে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ আর বর্ণের উচ্চারিত রূপ কি? ধ্বনি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে বর্ণের কথা বলছি আমরা, এই বর্ণ আর অক্ষর কি একই জিনিস কিনা? বর্ণ আর অক্ষর এক জিনিস না আলাদা জিনিস? আমরা সাধারণত মনে করে থাকি যে বর্ণ আর অক্ষর তো একই জিনিস, তাই না? কিন্তু বাস্তবে বর্ণ আর অক্ষর কিন্তু এক জিনিস না। বর্ণ এবং অক্ষরের মধ্যে আকাশ আর পাতালের মতো পার্থক্য রয়েছে। ব্যাপারটা খেয়াল করেন যে বর্ণ কি জিনিস আমরা সবাই জানি। আমাদের 50টা বর্ণ আছে, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের 50টা বর্ণ। এই বর্ণগুলো আমরা সবাই মোটামুটি চিনি। কিন্তু অক্ষর কি? অক্ষর হচ্ছে যখন আমরা কোনো শব্দ উচ্চারণ করি তখন অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে উচ্চারণ করি। এই প্রত্যেকটি ছোট ছোট ভাগকে বলা হয় এক একটি অক্ষর, যেটাকে ইংরেজিতে বলা হয় সিলেবল। দেখেন, আমাদের অক্ষরের সংজ্ঞায় কি বলা হচ্ছে? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ হচ্ছে অক্ষর। স্বল্পতম প্রয়াস মানে কি? প্রয়াস মানে হচ্ছে চেষ্টা, মানে স্বল্পতম চেষ্টা, একেবারে মিনিমাম চেষ্টায় যতটুকু উচ্চারণ করা যায় সেটা হচ্ছে একটা অক্ষর। তার মানে সহজে মনে রাখতে পারেন যে কোনো শব্দকে আমরা যখন উচ্চারণ করি তখন অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে উচ্চারণ করি। এই প্রত্যেকটি ছোট ছোট ভাগকে বলা হয় এক একটি অক্ষর। ব্যাপারটা আমরা একটু উদাহরণ দিয়ে দেখতে চাই, খেয়াল করে দেখেন। এখন এখানে আমরা কিছু উদাহরণ নিয়েছি। আমরা যদি বর্ণের কথা বলি, বর্ণ তো আমরা সবাই চিনি। যেমন নদ, এখানে কয়টা বর্ণ? ন দ, দুইটা। নদীতে ন দ, দুইটা। ইলিশে ই ল স, তিনটা। হরতালে 4টা বর্ণ। ভালোবাসায় ভ ল ব স, 4টা বর্ণ। এভাবে বর্ণ কিন্তু আমরা সবাই চিনি। অক্ষর কিভাবে চিনবো সেটা একটুখানি দেখি, খেয়াল করেন। অক্ষরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে পরীক্ষায় কিন্তু নিয়মিত পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, তাহলে এখন কোন শব্দের অক্ষর সংখ্যা কয়টা এটা নির্ণয় করার জন্য খুব সহজ একটা টেকনিক আছে। সেটা হচ্ছে শব্দটাকে আমরা ধীরে ধীরে উচ্চারণ করে দেখব ওটা কত ভাগে ভাগ করে উচ্চারণ করছি। ভালো করে খেয়াল করেন, এই যে নদ, এই শব্দটাতে 2টা বর্ণ আছে ঠিক, কিন্তু শব্দটা যদি আমরা উচ্চারণ করি তাহলে কিভাবে উচ্চারণ করি? আমরা কি ন দ বলি? ন দ, তা তো বলি না। আমরা কি বলি? নদ। নদ, দেখেন তো, নদ মানে পুরোটা একবারে উচ্চারণ করে ফেলছে না? নদ, পুরোটা একবারে উচ্চারণ করে ফেলছি, সেই কারণে এখানে অক্ষর কয়টা? একটা। এবার খেয়াল করেন তো, নদী, ধীরে ধীরে উচ্চারণ করেন। নদী, নদী, নদী। কয়বার উচ্চারণ করলাম? 2বারে উচ্চারণ করলাম না? নদী। যেহেতু 2বারে উচ্চারণ করা হলো তাই এখানে অক্ষর কয়টা? 2টা। কথা কি বোঝা যাচ্ছে? খেয়াল করেন, তাহলে ইলিশ শব্দটিতে কয় অক্ষর হবে? ইলিশ, ধীরে ধীরে উচ্চারণ করেন। ইলিশ, ইলিশ, ইলিশ। কয়বারে উচ্চারণ করলাম? 2বারে, সে কারণে এখানে অক্ষর কয়টা? 2টা। বর্ণ 3টা কিন্তু অক্ষর 2টা। খেয়াল করেন, হরতাল, এখানে কয় অক্ষর আছে? ধীরে ধীরে উচ্চারণ করেন। হরতাল, হরতাল, 2বারে উচ্চারণ করছি, তাহলে অক্ষর কয়টা? 2টা। একইভাবে ভালোবাসা শব্দটিতে কয় অক্ষর আছে? ধীরে ধীরে উচ্চারণ করেন। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। কয়বার উচ্চারণ হলো? 4বারে। তার মানে এখানে কয়টা অক্ষর? 4টা অক্ষর। ওকে, এখন একটা জিনিস বলি। অনেক সময় অনেককে বলতে শোনা যায় যে অক্ষর সংখ্যা নির্ণয়ের জন্য কি করতে হবে? ওই শব্দটাকে বাংলিশে লিখতে হবে, মানে ইংরেজি বর্ণ দিয়ে লিখতে হবে। লিখে ওখানে গুনতে হবে যে ওখানে কতটি ভাওয়েল আছে, যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর। দেখেন, এই সব টেকনিকের একটা সমস্যা আছে। পরীক্ষার হলে আপনি যখন একটা প্রশ্নের উত্তর দেবেন তখন ওই শব্দটার ইংরেজিতে কনভার্ট করে তার ভাওয়েল গোনা, এটা বলতে যত মানে সহজে শোনা যায় তত সহজে কিন্তু পরীক্ষার হলে করা যায় না। আর বিশেষ করে শব্দটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু আরো ব্যাঘাত ঘটবে। যেমন ধরেন, আমি যদি এই শব্দটার কথা বলি, শব্দটা কি বলেছি? বন্দ্যোপাধ্যায়। খেয়াল করেন, এখন এই বন্দ্যোপাধ্যায় শব্দটিতে কয় অক্ষর? এটা যদি পরীক্ষা আসে, এখন আপনি যদি এই বন্দ্যোপাধ্যায়ের ইংরেজিতে লিখে সেটার ভাওয়েল গুনতে চান তাহলে কিন্তু পরীক্ষায় আপনার মাথা এলোমেলো হয়ে যাবে। ওই প্রশ্নটার জন্য আরো 2টা প্রশ্ন ভুল হয়ে যেতে পারে। কিন্তু এটা কোনো ইংরেজিতে কনভার্ট করার দরকার নেই, খুব সিম্পল। আপনি শুধু উচ্চারণ করেন, ধীরে ধীরে উচ্চারণ করেন না। বন্দ্যোপাধ্যায়, কয়বারে বললেন?
বন দো পাদ থাই, কয়বারে হলো? 4 বারে না? তাহলে 4টা অক্ষর। আমার তো ইংরেজিতে যাওয়ার কোনো প্রয়োজনই নাই, সিম্পল। খেয়াল করেন, বিশ্ববিদ্যালয়, তাহলে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয় অক্ষর? আমরা উচ্চারণ করি, ধীরে ধীরে উচ্চারণ করব। বিশ্ববিদ্যালয়, কয়টা হলো? 5টা। বিশ্ববিদ্যালয় 5 বার উচ্চারণ করলাম, সেই কারণে এখানে কয়টা অক্ষর হবে? 5টা অক্ষর। কথা কি বোঝা যায়? অনুবীক্ষণ শব্দটিতে কয় অক্ষর? এটা কিন্তু এর আগে পরীক্ষা এসেছিল, খেয়াল করেন। অনুবীক্ষণ শব্দটিতে কয় অক্ষর? ধীরে ধীরে উচ্চারণ করেন। ও নু বীক্ষণ, 4 বার উচ্চারণ করলাম। ও নু বীক্ষণ 4 বার উচ্চারণ করলাম না? যেহেতু 4 বার উচ্চারণ করলাম, তাহলে এটাতে কয় অক্ষর? 4 অক্ষর। ঠিক এইভাবে যদি পরীক্ষায় অক্ষর সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে শুধু শব্দটাকে ধীরে ধীরে উচ্চারণ করতে হবে, ধীরে ধীরে উচ্চারণ করে দেখতে হবে ওখানে কত ভাগে ভাগ করে উচ্চারণ হচ্ছে। যতগুলো ভাগে ভাগ করে উচ্চারণ হবে ততগুলো অক্ষর। ঠিক আছে? তার মানে দেখেন, অক্ষর হচ্ছে উচ্চারণের একদম ক্ষুদ্রতম অংশ, তাই না? অক্ষর হচ্ছে উচ্চারণের একদম ক্ষুদ্রতম অংশ। তার মানে বলা যায় অক্ষর হচ্ছে উচ্চারণের একক। অক্ষরকে কি বলা যায়? উচ্চারণের একক। এটা কিন্তু বিগত সালের প্রশ্ন। উচ্চারণের একক, উচ্চারণের একক কি? অক্ষর। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, ঠিক আছে, আমরা একটু পরের দিকে এগোই। খেয়াল করেন, আমরা একটু বর্ণের শ্রেণী বিভাগে যেতে চাই। বর্ণের শ্রেণী বিভাগে যাব। আচ্ছা, বর্ণকে 2টি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভক্ত করা যায়। কয়টি দৃষ্টিকোণ থেকে? 2টি দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে মাত্রার ভিত্তিতে, আর একটা হচ্ছে ধ্বনির ভিত্তিতে। তো আমরা আগে মাত্রার ভিত্তিতে দেখি। মাত্রার ভিত্তিতে আমাদের বর্ণ আছে 3 প্রকার। কি কি? পূর্ণমাত্রার বর্ণ, শূন্যমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ। এখন খেয়াল করে দেখেন, এই যে মাত্রার ভিত্তিতে বর্ণের শ্রেণী বিভাগের কথা বলছি, তো মাত্রা জিনিসটা কি? মাত্রা কি? মাত্রা কিন্তু আমাদের বাংলায় 2 রকম আছে। একটা হচ্ছে আপনি যখন বিভিন্ন কবিতার সম্পর্কে পড়েন, দেখবেন ওখানে লেখা থাকে যে এই কবিতার প্রতিটি চরণে 8 মাত্রার পূর্ণ পর্ব, 2 মাত্রার অপূর্ণ পর্ব, এরকম লেখা থাকে। ওইখানে যে মাত্রার কথা বলে ওইটা কিন্তু ওই কবিতার মাত্রা, ওইটার সঙ্গে আমাদের এই মাত্রার কোনো সম্পর্ক নেই। আমাদের এখানে যে মাত্রার কথা বলছি সেটা কোনটা জানেন? মনে করেন আমরা বললাম অ। আচ্ছা, এই অটা কি হয়েছে? অটা কিন্তু হয়নি। অটা হওয়ার জন্য কি লাগবে? এই যে একটা দাগ লাগবে। এই যে দাগটা, এই দাগটা হচ্ছে মাত্রা। তো আমাদের বাংলা বর্ণের ক্ষেত্রে কোন বর্ণের পুরোটার উপরেই মাত্রা থাকে, কোন বর্ণের অর্ধেকটার উপর মাত্রা থাকে, কোন বর্ণের মাত্রা থাকেই না। এই যে মাত্রার আকৃতি, তার উপর নির্ভর করে আমাদের বর্ণ হচ্ছে 3 প্রকার। পূর্ণমাত্রার বর্ণ, শূন্যমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ। শূন্যমাত্রার বর্ণগুলোকে মাত্রাহীন বর্ণ বলা হয়। মাত্রাহীন, মাত্রা নেই। এখন খেয়াল করেন, পূর্ণমাত্রা বর্ণ কয়টি? 32টি। শূন্যমাত্রার বর্ণ 10টি, অর্ধমাত্রা বর্ণ 8টি। মনে রাখার টেকনিক আছে। দেখেন, পূর্ণমাত্রা বর্ণ 32টি। আচ্ছা, আমাদের মুখে যদি পূর্ণরূপে দাঁত থাকে, কয়টি দাঁত থাকে? আমরা বলি থাপ্পড় মেরে তোর কয়টি দাঁত ফেলে দেবো? 32 দাঁত ফেলে দেবো। তার মানে পূর্ণরূপে দাঁত থাকলে 32টা দাঁত থাকে। সেখান থেকে মনে রাখবো পূর্ণমাত্রা বর্ণ 32টি। শূন্যমাত্রা বর্ণ 10টি। দেখেন এখানে একটা শূন্য আছে। আচ্ছা, 1 টাকার অর্ধেক কয় আনা? 1 টাকার অর্ধেক কয় আনা? আমরা জানি 1 টাকার অর্ধেক হচ্ছে 8 আনা, তাই না? 1 টাকার অর্ধেক হচ্ছে 8 আনা, তার মানে অর্ধ মানে হচ্ছে 8। এভাবে মনে রাখবো, ঠিক আছে? তাহলে পূর্ণমাত্রা বর্ণ 32টি, শূন্যমাত্রা বর্ণ 10টি, অর্ধমাত্রা বর্ণ 8টি। এখন কোনটা কোন মাত্রার বর্ণ, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। দেখেন, অর্ধমাত্রার 8টি বর্ণ আমরা লিখেছি রি, খ, গ, মূর্ধন্য থ, ধ, প, স। সবগুলোতে কিন্তু অর্ধেক অর্ধেক মাত্রা আছে। শূন্যমাত্রা বর্ণ দেখেন কোনোটার উপরে কোনো মাত্রা নেই। এখন খেয়াল করেন, পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে এরকম যে নিচের কোনটি অর্ধমাত্রার বর্ণ, নিচের কোনটি অর্ধমাত্রার বর্ণ, নিচের কোনটি অর্ধমাত্রার বর্ণ। খেয়াল করেন, অপশনে আপনি হয়তো মনে করতে পারেন যে অর্ধমাত্রার বর্ণ কয়টি, এই প্রশ্ন আসলে আমি তো অপশন দেখেই বুঝতে পারবো। বর্ণটা দেখলেই তো বোঝা যাবে এখানে অর্ধেক মাত্রা আছে না পুরোটাই মাত্রা আছে, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি এরকম পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি অর্ধমাত্রার বর্ণ, তাহলে কিন্তু ওইখানে অপশনে যে বর্ণগুলো দেওয়া থাকবে কোনো বর্ণে কিন্তু কোনো মাত্রা দেওয়া থাকবে না। অর্থাৎ ওখানে যদি অপশনে রি থাকে তাহলে রিটা কিন্তু এই রকম দেওয়া হবে,
এইরকম, এখানে কোনো মাত্রা কিন্তু দেওয়া হবে না অপশনে। সুতরাং অপশন দেখে এই প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন না। সুতরাং এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের অবশ্যই এটা মুখস্থ রাখা লাগবে যে অর্ধমাত্রা বর্ণ কোনগুলো। তো অর্ধমাত্রা বর্ণ আমাদের 8টি। এটাকে আপনি সিম্পলি মনে রাখতে পারেন একটা লাইন দিয়ে। আমি একটা লাইন বলছি, এই লাইনটা মনে রাখলেই আপনার অর্ধমাত্রা বর্ণগুলো হয়ে যাবে। লাইনটা হচ্ছে এরকম: গাধা শেখে ঋণ প্রথা। গাধা শেখে ঋণ প্রথা। খেয়াল করেন, গাধা শেখে ঋণ প্রথা, এই বাক্যটার মধ্যে যতগুলো বর্ণ আছে প্রত্যেকটা অর্ধমাত্রা বর্ণ। গ, ধ, তালব্য শ, খ, রি, মূর্ধন্য, প, থ, সবগুলো অর্ধমাত্রা বর্ণ। ঠিক আছে, তাহলে গাধা শেখে ঋণ প্রথা, কি বললাম? গাধা শেখে ঋণ প্রথা, এর মধ্যে যতগুলো বর্ণ আছে সবগুলো হচ্ছে অর্ধমাত্রা বর্ণ। এখন কথা হচ্ছে কোনটা কোন মাত্রার বর্ণ, তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে কোন মাত্রার বর্ণটি কতটি করে আছে। পূর্ণমাত্রার বর্ণ কতটি, শূন্যমাত্রার বর্ণ কতটি, অর্ধমাত্রার বর্ণ কতটি, এটা তো আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। তবে মজার ব্যাপার আরেকটা আছে, পরীক্ষায় প্রশ্নে কিন্তু কখনো কখনো একটুখানি আমাদের বিপদে ফেলার চেষ্টা করা হয়। মনে করেন পরীক্ষায় প্রশ্ন আসলো অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি। কি বললাম? অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি। অপশন দিল ক তে 8টি, খ তে দিল 10টি, গ তে দিল 32টি, আর ঘ তে দিল 1টি। মনে করেন এরকম একটা প্রশ্ন আসলো, অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি। এখন পরীক্ষার হলে এখন কিন্তু আপনি দেখে বলে ফেলবেন, কিন্তু পরীক্ষার হলে কি হবে জানেন? পরীক্ষার হলে আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে, আমরা চিন্তা করি যেই প্রশ্নগুলো কমন এসছে সেই প্রশ্নগুলো খুব দ্রুত উত্তর দিয়ে যাব। তারপরে যত সময় বেঁচে থাকবে সেই সময়ে আমরা আনকমন প্রশ্নগুলো নিয়ে ভাববো। কিন্তু এটা একটা ভুল প্রসেস। কারণ দেখেন, যেই প্রশ্নটা আপনার কমন আসেনি, আনকমন, সেটার পেছনে আপনি 1 ঘন্টা সময় দিলেও লাভ নাই। সুতরাং যেই প্রশ্নটা আপনার কমন এসেছে সেই প্রশ্নটার পেছনে আপনাকে সময় ব্যয় করতে হবে, যাতে ওই প্রশ্নটা কোনোভাবেই ভুল না হয়ে যায়। কারণ মনে রাখবেন, যেটা আপনার কমন পড়বে না সেটাতে আপনার উত্তর ঠিক না হলেও বা আপনি সেটাতে উত্তর দিতে না পারলেও আপনার কোনো সমস্যা নাই, ওটা অনেকেই পারবে না। কিন্তু এমন প্রশ্ন যদি হয় যে প্রশ্নটা আপনার জানা প্রশ্ন কিন্তু সেটা উত্তর আপনি ভুল করে ফেললেন, জানা প্রশ্নের ভুল উত্তর করলে তাহলে কিন্তু চান্স হয় না, কেউ কিন্তু সাধারণত টেকে না জানা প্রশ্ন ভুল করলে। কারণ আপনি যেটা জানা প্রশ্ন ভুল করবেন সেটা কিন্তু আর অন্যরা ভুল করবে না। সেই কারণে সবসময় মনে রাখবেন, পরীক্ষায় ভালো করার জন্য যে প্রশ্নগুলো আপনার কমন আছে সেই প্রশ্নগুলোর পেছনে বেশি সময় দিতে হবে, যাতে এই প্রশ্নগুলো কোনোভাবেই একটাও মিস না হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদের একটা প্রবণতা আছে, যে প্রশ্নটা কমন আসে সেই প্রশ্নটা আমরা খুব দ্রুত উত্তর করতে গিয়ে আমরা অনেক সময় পুরো প্রশ্নটাই পড়ি না বা 4টা অপশন পড়ি না। কারণ প্রশ্ন দেখে মনে হয় এর উত্তরটা আমার জানা, অপশন 4টা পড়ে সময় নষ্ট করব কেন। এটার ফলে কি হয় দেখেন, যখন প্রশ্ন আসে অর্ধমাত্রার বর্ণ, তখন আমাদের প্রবণতা কি হয় যে অর্ধমাত্রার বর্ণ, এই অর্ধমাত্রা শব্দটা পড়া মাত্রই আমাদের মাথায় চলে আসে 8টা, কারণ পড়েছে অর্ধমাত্রা বর্ণ 8টা। এখন এই যে অর্ধমাত্রা পড়ার সাথে সাথে 8টা চলে আসে, আমরা পুরো প্রশ্নটা পড়ি না। অর্ধমাত্রা তো কমন, সেই কারণে পুরো প্রশ্নটা পড়ি না, অপশনে চলে যাই, 8টা মেরে দিয়ে চলে আসি। পরীক্ষা দিয়ে এসে আমরা হিসাব করি 100টার মধ্যে 80টা হবে, 90টা হবে, কিন্তু দেখা যায় রেজাল্টে 60টাও পৌঁছে না, হয় না? দেখবেন আপনি সারা জীবনে যত পরীক্ষা দেবেন এমসিকিউ এর, আপনি এসে মিলাবেন একটা, গিয়ে দেখবেন তার চেয়ে 1 নম্বর হলেও কম হবে। এর কারণ কি? এর কারণ এটাই যে আমরা জানা প্রশ্নগুলো আমরা পরীক্ষায় ভুল করি, আমরা বুঝিও না যে ভুল করে ফেলছি। সেই কারণে অবশ্যই ভালো করে মনে রাখবেন, পরীক্ষায় ভালো করার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনাকে প্রশ্ন পুরোটাই পড়তে হবে, অপশন 4টাই পড়তে হবে। প্রশ্ন যত কমনই আসুক, প্রশ্ন পুরোটাই পড়বো, অপশন 4টাই পড়বো। তাহলে খেয়াল করে দেখেন, যদি প্রশ্ন আসে অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি, দেখেন তো অর্ধমাত্রার বর্ণ আমাদের মোট 8টি, এর মধ্যে স্বরবর্ণ কয়টি দেখেন, এই যে 1টি আমাদের স্বরবর্ণ, তাই না? 1টি স্বরবর্ণ রি। তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কতটি? বাকি 7টি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ 7টি, মোট হয়ে গেল 8টি। তাহলে শূন্যমাত্রার বর্ণ মোট 10টি, কিন্তু এর মধ্যে স্বরবর্ণ কয়টি? এই দেখেন আমাদের স্বরবর্ণ হচ্ছে 4টি। তাহলে শূন্যমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি? বাকি 6টি। বোঝা গেল? এখন খেয়াল করেন, আমরা জানি আমাদের স্বরবর্ণ মোট কতটি? আমাদের স্বরবর্ণ হচ্ছে মোট 11টি, তাই না? 11টি স্বরবর্ণ, এর মধ্যে 4টার একটা 5টা চলে গেল, 11এর মধ্যে 5 চলে গেলে আর কয়টা থাকে? 6টা। তাহলে পূর্ণমাত্রার স্বরবর্ণ আমাদের কয়টা হবে? 6টা।
এখন দেখেন মোট 32টা বর্ণের মধ্যে 6টা স্বরবর্ণ চলে গেলে আর কয়টা থাকে? 32 থেকে 6 বাদ দিলে 26, সেই কারণে পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ আমাদের 26টি। ঠিক আছে, এই যে আলাদা আলাদাভাবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এটা কিন্তু আমাদের মুখস্থ থাকা লাগবে এবং পরীক্ষায় বুঝে শুনে উত্তর করতে হবে, কারণ পরীক্ষায় ইদানিং দেখা যায় যে এই ধরনের ভেতর থেকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সংখ্যাগুলো বেশি আসে। ঠিক আছে, তাহলে আরো একবার রিপিট করি, পূর্ণমাত্রা বর্ণ মোট 32টি, শূন্যমাত্রা মোট 10টি, অর্ধমাত্রা বর্ণ 8টি। অর্ধমাত্রা 8টির মধ্যে ব্যঞ্জন বর্ণ কয়টি? 7টি, আর স্বরবর্ণ 1টি। শূন্যমাত্রার 10টির মধ্যে ব্যঞ্জন বর্ণ 6টি আর স্বরবর্ণ 4টি। পূর্ণমাত্রার 32টির মধ্যে ব্যঞ্জন বর্ণ 26টি, স্বরবর্ণ 6টি। ঠিক আছে, এইভাবে আমাদের এটা একটু মনে রাখতে হবে। ওকে, এটা গেল আমাদের মাত্রার ভিত্তিতে বর্ণের শ্রেণী বিভাগ। আমরা একটু চলে যেতে চাই ধ্বনির ভিত্তিতে বর্ণের শ্রেণী বিভাগটা কিরকম, খেয়াল করেন। ধ্বনির ভিত্তিতে বর্ণের শ্রেণী বিভাগে যাব। ধ্বনির ভিত্তিতে আমাদের বর্ণ রয়েছে 2 প্রকার। কত প্রকার? ধ্বনির ভিত্তিতে আমাদের বর্ণ হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই জিনিসগুলো তো আমরা মনে হয় ছোটবেলার পড়া, কিন্তু এই ছোটবেলার পড়ার মধ্যে কত কিছু আছে সেটা একটুখানি খেয়াল করে দেখেন। আচ্ছা, আমরা সবাই জানি স্বরবর্ণ আমাদের কতটি? স্বরবর্ণ হচ্ছে 11টি, তাই না? 11টি স্বরবর্ণ আমি তোমাদের লিখেছি এখানে। অ, আ, হ্রস্ব এ, দীর্ঘ এ, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এই 11টি হচ্ছে আমাদের স্বরবর্ণ। এখন খেয়াল করে দেখেন একটা জিনিস, খুব ভালো করে খেয়াল করেন। আমরা একটু আগেই শিখেছিলাম যে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, তাই তো? আর বর্ণের উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ আর বর্ণের উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি। তার মানে বর্ণ হচ্ছে লেখার সাথে সম্পর্ক আর ধ্বনি হচ্ছে উচ্চারণের সাথে সম্পর্ক, তাই তো? এখন খেয়াল করেন আমাদের স্বরবর্ণ মোট 11টি। আচ্ছা, আমরা যে বললাম বর্ণর উচ্চারিত রূপ কি? ধ্বনি। তার মানে বর্ণ উচ্চারণ করলে সেটা ধ্বনি হয়ে যায়, তাই তো? তাহলে খেয়াল করেন স্বরবর্ণ যদি 11টি হয় তাহলে স্বরধ্বনিও আমার 11টি হওয়ার কথা না? কারণ বর্ণগুলো উচ্চারণ করলে তো সেটা ধ্বনি হয়ে যায়, তাহলে স্বরবর্ণগুলো উচ্চারণ করলেই সেটা স্বরধ্বনি হয়ে যাবে। তাহলে স্বরবর্ণ যদি 11টি হয়, স্বরধ্বনিও কয়টা হওয়ার কথা? 11টা। কিন্তু খেয়াল করেন স্বরবর্ণ 11টা হলেও আমাদের মৌলিক স্বরধ্বনি কিন্তু রয়েছে 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। স্বরবর্ণ 11টা হলেও মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। এই 7টা কি কি দেখেন? অ, আ, ই, উ, এ, ও, এ। এই 7টা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। এখন আমাদের সামনে প্রশ্ন এসে যায়, তাহলে এই 11টা বর্ণের মধ্যে এমন 5টা বর্ণ আছে যেগুলো মৌলিক স্বরধ্বনির মধ্যে আসে নাই। কি কি? এই দেখেন, দীর্ঘই, দীর্ঘ, রি, ওই, ও। এই 5টা স্বরবর্ণের মধ্যে আছে কিন্তু স্বরধ্বনির মধ্যে নেই। এখন খেয়াল করেন এই মৌলিক স্বরধ্বনির মধ্যে আবার একটা এ এসেছে, এ। এটা স্বরধ্বনির মধ্যে আছে কিন্তু স্বরবর্ণের মধ্যে নেই। এখন তাহলে আমরা দেখতে চাই যে এইগুলো কেন ধ্বনির মধ্যে আসলো না আর এটা কেন বর্ণের মধ্যে নেই। ভালো করে খেয়াল করেন, বর্ণ আমাদের কিসের সাথে সম্পর্ক? আমরা বলেছি বর্ণ হচ্ছে লেখার সাথে সম্পর্ক, তাই তো? বর্ণ লেখার সাথে সম্পর্ক আর ধ্বনি উচ্চারণের সাথে সম্পর্ক। খেয়াল করে দেখেন যখন আমরা লিখছি হ্রস্বই আর দীর্ঘই লেখার সময় এই দুইটা চেহারা ভিন্ন না? হ্রস্ব এবং দীর্ঘের চেহারা ভিন্ন। যেহেতু লেখার সময় এই দুইটা চেহারা ভিন্ন, তাই দুইটা আলাদা আলাদা বর্ণ। কিন্তু খেয়াল করে দেখেন তো, আমরা যদি বলি ই, কোন ই বললাম? হ্রস্বই বললাম না দীর্ঘই বললাম? ই বলা সম্ভব? এটা হ্রস্বই না দীর্ঘই? বলা সম্ভবই না, কারণ হ্রস্বের উচ্চারণও ই, দীর্ঘের উচ্চারণও ই। তার মানে দুইটার উচ্চারণ কিন্তু একই রকম। ই বললে দুইটার উচ্চারণই হয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চারণের দিক থেকে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। উচ্চারণের দিক থেকে এদের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটার উচ্চারণ একই। তার মানে যেহেতু উচ্চারণ মানে ধ্বনি, সেই কারণে এই দুইটা কিন্তু একই ধ্বনি। ব্যাপারটা কি বোঝা গেল? আমরা জানি উচ্চারণ মানে ধ্বনি, আর এই দুইটার উচ্চারণে কোনো পার্থক্য নাই, দুইটার উচ্চারণ একই, সেই কারণে ধ্বনির দিক থেকে এই দুইটা একই ধ্বনি। একবার ই বললে দুইটা এর কাজই হয়ে যায়। ঠিক একইভাবে দেখেন একবার উ উচ্চারণ করলে কিন্তু দুইটা উর কাজই হয়ে যায়, তাই না? কারণ এটার নামও উ, সরি, এটার উচ্চারণও উ, এটার উচ্চারণও উ। তাহলে যেহেতু দুইটার উচ্চারণই উ, তার মানে একবার উ বললে তো দুইটার কাজই হয়ে যাচ্ছে, সে কারণে এই দুইটা মিলে একটাই ধ্বনি। কথা ক্লিয়ার? এবার খেয়াল করেন রি। আচ্ছা, এই যে রি, এই রি এর উচ্চারণ আমরা কিভাবে করি? এইভাবে, তাই না?
এইভাবে উচ্চারণ করি না, রি। তো খেয়াল করে দেখেন, এই রি উচ্চারণ করতে গিয়ে একটা র চলে আসলো, তো র একটা ব্যঞ্জন ধ্বনি না? যেহেতু রি উচ্চারণ করতে গিয়ে একটা ব্যঞ্জন ধ্বনি চলে এসেছে, তাই সেটা কিন্তু আর স্বরধ্বনির মধ্যে আসবে না। ক্লিয়ার? এইবার আসি, ওই আর ও, এই দুইটা কেন আমাদের মৌলিক স্বরধ্বনির মধ্যে আসলো না? খেয়াল করে দেখেন, আমরা একদম শুরুতে শিখেছিলাম মৌলিক ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। মনে আছে? আমরা শিখেছিলাম কি? মৌলিক ধ্বনি দুই প্রকার। কি কি? স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। মৌলিক ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। এর মানে কি? এর মানে সকল স্বরধ্বনি কোন ধ্বনি? মৌলিক ধ্বনি, তাই না? সকল স্বরধ্বনি মৌলিক ধ্বনি। কিন্তু খেয়াল করে দেখেন, এই ওই আর ও, এই দুটা কি মৌলিক ধ্বনি? আমরা একটু আগে শিখলাম না এই দুইটা কোন ধ্বনি? এই দুটো হচ্ছে যৌগিক ধ্বনি। বাংলা বর্ণমালায় যৌগিক ধ্বনি দুইটি, ওই আর ও, শিখলাম না? তো খেয়াল করে দেখেন, যেহেতু এই দুইটা যৌগিক ধ্বনি, সেই কারণে এই দুইটা কিন্তু আমাদের মৌলিক ধ্বনির মধ্যে আসে নাই, স্বরধ্বনির মধ্যে আসে নাই। কথা কি বোঝা গেল? যেহেতু এই দুইটা যৌগিক ধ্বনি, সেই কারণে এই দুইটা আমাদের স্বরধ্বনির মধ্যে আসে নাই, কারণ স্বরধ্বনিগুলো সবই কোন ধ্বনি? মৌলিক ধ্বনি। কথা ক্লিয়ার? এখন খেয়াল করে দেখেন, এই যে এই এতে আসে, এই এটা স্বরবর্ণের মধ্যে নাই, কিন্তু স্বরধ্বনির মধ্যে কোত্থেকে আসলো? খেয়াল করে দেখেন, আমরা যদি একটা শব্দ লিখি কেন, আচ্ছা এটার উচ্চারণ কি? কেন, এর উচ্চারণ কি? কেন, কে, কে, উচ্চারণ করছে না? এটার উচ্চারণ কি হচ্ছে? কে, এ। যেহেতু উচ্চারণ হচ্ছে, আমরা জানি উচ্চারণ মানে ধ্বনি, তাই ধ্বনির মধ্যে আছে। আচ্ছা, লেখার সময় কি লিখেছি নাকি? লেখার সময় তো কারণ লিখেছি। যেহেতু লেখার সময় লিখি না, সেই কারণে এটা বর্ণের মধ্যে নাই। ঠিক একইভাবে যদি বলি যেমন, ভালো করে খেয়াল করেন, যেমন শব্দটা, যেমন, উচ্চারণ করছি না? যেহেতু উচ্চারণ করছি, সেই কারণে ধ্বনির মধ্যে আছে। কিন্তু লেখার সময় কি লিখেছি? লেখার সময় তো লিখিনি, সেই কারণে বর্ণের মধ্যে নাই। কথা ক্লিয়ার? তার মানে এভাবে মনে রাখতে হবে তাহলে যে স্বরবর্ণ আমাদের 11টি হলেও আমাদের মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টি। ঠিক একইভাবে আমাদের ব্যঞ্জন বর্ণ 39টি হলেও মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। ব্যঞ্জন বর্ণ 39টি হলেও মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। কেন মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, সেটা একটুখানি আমরা এবার শিখতে চাই। ভালো করে খেয়াল করেন, ব্যঞ্জন বর্ণ 39টি তো আমরা মোটামুটি সবাই জানি। এখন ব্যঞ্জন ধ্বনি কেন 30টি হলো? খেয়াল করে দেখেন, আমাদের কয়েকটি বর্ণ আছে, যেমন তালব্য স আর মূর্ধন্য স। এই দুইটা স এর উচ্চারণ কিন্তু একই রকম। যেহেতু দুইটার উচ্চারণ একই রকম, তার মানে দুইটা মিলে কিন্তু একটা ধ্বনি। ঠিক একইভাবে বর্গীয় জ আর অন্তস্থ জ, এই দুইটার উচ্চারণ একই রকম, তাই দুইটা মিলে একটা ধ্বনি। মূর্ধন্য ন আর দন্ত ন, এই দুইটার উচ্চারণ একই রকম, দুইটা মিলে একটা ধ্বনি। ত এবং খণ্ড ত, এই দুইটার উচ্চারণ একই রকম, সে কারণে দুইটা মিলে একটা ধ্বনি। এরপরে উও, ইও এবং অনুস্বার, এই তিনটার উচ্চারণ কিন্তু একই রকম। ভিন্ন ভিন্ন উচ্চারণ আছে, ভিন্ন ভিন্ন ভাবে হয়, কিন্তু মূলত এই তিনটার উচ্চারণ একই রকম হয়, সেই কারণে এই তিনটা মিলে কিন্তু একটা ধ্বনি। তাহলে খেয়াল করে দেখেন, এই দুইটা মিলে একটা, তার মানে এখান থেকে একটা বাদ গেল, 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 তাহলে এখানে থাকলো করে 4টা। এখান থেকে 3টা মিলে একটা ধ্বনি, তার মানে এখান থেকে 2টা মাইনাস হচ্ছে, তাহলে 4 দিয়ে 6টা। আরো 3টা আছে, এই 3টা কি? এই 3টা হচ্ছে, একটা হচ্ছে বিসর্গ, একটা হচ্ছে চন্দ্রবিন্দু, আর একটা হচ্ছে অন্তস্থ অ। এই 3টার কোনোটাই কিন্তু ব্যঞ্জন ধ্বনির মধ্যে আসবে না। ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে, কিন্তু ব্যঞ্জন ধ্বনিতে আসবে না। কি কারণে আসবে না খেয়াল করেন, এই যে বিসর্গ, এই বিসর্গর কিন্তু নিজস্ব কোনো উচ্চারণই নাই। বিসর্গের নিজস্ব কোনো উচ্চারণই নাই। যেহেতু ওর নিজস্ব কোনো উচ্চারণ নাই, সেই কারণে ও ধ্বনির মধ্যে আসবে না। ঠিক একইভাবে চন্দ্রবিন্দু, এরও নিজস্ব কোনো উচ্চারণ নাই, আলাদাভাবে উচ্চারণ করা যায় না, সেই কারণে এটাও ধ্বনির মধ্যে আসবে না। অন্তস্থ অ, খেয়াল করে দেখেন, এই অন্তস্থ অ উচ্চারণের দিক থেকে কিন্তু ব্যঞ্জন ধ্বনির মধ্যে পড়ে না। কারণ দেখেন, এই অন্তস্থ জিনিসটা কি, একটা জিনিস ছোট্ট করে শেখাই, খেয়াল করেন। আমি একটা শব্দ লিখি চাই, চাই। দেখেন, এই যে চাই, এই শব্দটাকে ভাঙলে কি হয় জানেন? চা যুক্ত এ, চাই, চা যুক্ত এ। তার মানে এ ধ্বনিটা যখন কোনো কারান্ত শব্দের শেষে যুক্ত হয়,
তখন এই এটা অন্তস্থ অ এর রূপ নেয়। তার মানে বোঝা যাচ্ছে এই অন্তস্থ অটা উচ্চারণের দিক থেকে স্বরধ্বনির মতো কাজ করে, সেই কারণে এটাও ব্যঞ্জন ধ্বনির মধ্যে আসবে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের মোট 9টি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনিতে সে বাদ পড়ে যায়, সেই কারণে ব্যঞ্জন বর্ণ 39টি হলেও ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি আমাদের 30টি। ওকে, এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, যদি প্রশ্ন আসে যে আমাদের স্বরবর্ণ কয়টি, 11টি, স্বরবর্ণ 11টি, মৌলিক স্বরধ্বনি কয়টি, 7টি, ব্যঞ্জন বর্ণ কয়টি, 39টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, তাহলে যদি প্রশ্ন হয় মোট বর্ণ কয়টি আমাদের, আমরা জানি আমাদের মোট বর্ণ কয়টি, 50টি, তাই না, মোট বর্ণ 50টি। যদি বলা হয় মোট মৌলিক ধ্বনি কয়টি, আমাদের মোট মৌলিক ধ্বনি কয়টি, দেখেন তো, তাহলে এখানে হলো 7টি, এখানে হলো 30টি, তাহলে মোট হচ্ছে 37টি, তাই তো। যদি বলা হয় বাংলা ভাষায় বর্ণমালা কয়টি, বর্ণমালা কয়টি, তাহলে উত্তর কি হবে, বাংলা ভাষায় বর্ণমালা কয়টি, তাহলে কিন্তু উত্তর হবে 1টি। এই জায়গাটা একটুখানি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের 2019 সালের প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু এসেছিল, সেটা হচ্ছে বাংলা ভাষায় বর্ণমালা কতটি। তো খেয়াল করে দেখেন, বর্ণমালা কতটি বললে কিন্তু উত্তর হবে 1টি, আর বর্ণ কয়টি বললে উত্তর হবে 50টি। কথা ক্লিয়ার? কি কারণে, খেয়াল করে দেখেন, আমরা যদি শিউলি ফুল দিয়ে মালা গাঁথি, মনে করেন 50টা শিউলি ফুল দিয়ে একটা মালা গেঁথেছি, তাহলে মালা কয়টি, 1টি, ওর মধ্যে ফুল কয়টি, 50টি। ঠিক একইভাবে 50টি বর্ণ দিয়ে আমরা একটা মালা গেঁথেছি, মালা কয়টি, 1টি, বর্ণমালা 1টি, সেটা হচ্ছে বাংলা বর্ণমালা, আর ওর মধ্যে বর্ণ কয়টি, 50টি। কথা ক্লিয়ার? এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা একটু এগোই আমাদের ক্লাসটা। স্বরবর্ণ যে আমরা শিখলাম আমাদের 11টা, এই স্বরবর্ণগুলোর সংক্ষিপ্ত রূপকে কি বলে, দেখেন আমরা বলছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, তাই না, এটা আমরা সবাই জানি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি, কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। এখন খেয়াল করে দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি আকার, রস্যইকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ওকার, এই সংক্ষিপ্ত রূপগুলো সবাই আমরা চিনি, তাই না। খেয়াল করে দেখেন তো, এখানে কি কোনো অকার আছে, অকার, এখানে কিন্তু অকার বলে কোনো কার চিহ্ন নেই, কারণ আমরা জানি অকার বলে কোনো কিছু হয় না। তাহলে অবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, তাহলে স্বরবর্ণ 11টা, তার মধ্যে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, তাহলে আছে কয়টার, 10টার। তাহলে যদি বলে বাংলা ভাষায় কার কয়টি, তাহলে উত্তর হবে 10টি। এখন কথা হচ্ছে এই অবর্ণের কেন কোনো কার চিহ্ন নাই, অকার নাই কেন, খেয়াল করে দেখেন, আমরা যে কোনো বর্ণ যদি ভাঙি, যেমন আমরা একটু আগে ভেঙেছিলাম কে ভেঙে কি পেলাম, কয় হস যুক্ত অ, তাই না। ঠিক একইভাবে যদি আমরা ভাঙি চকে, ভাঙলে হবে চয় হস যুক্ত অ। এরকম আপনি যে কোনো বর্ণকে যখন ভাঙবেন, ভাঙলে কিন্তু তার মধ্যে একটা অ পাবেন। তার মানে এই অটা কিন্তু বর্ণের মধ্যে আগে থেকেই বসে আছে, ও আগে থেকেই এই কর মধ্যে বসে আছে, তাই না, তাই ওর জন্য আর আলাদাভাবে কোনো কার চিহ্নের প্রয়োজন হয় না। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন তো, এই যে ক এর মধ্যে যে অটা আছে, এই অটাকে কি কখনো ক থেকে বাদ দেওয়া সম্ভব, সম্ভব তো না, তাই না, কারণ আমরা জানি একটু আগে শিখেছিলাম যে কয়ে হ, সেটা তো উচ্চারণ করা যাবে না, উচ্চারণ করা যায় না। তার মানে এটা উচ্চারণ করতে হলে অবশ্যই একটা অপ্রয়োজন আছে। তার মানে এই ক বর্ণের মধ্যে থেকে এই অটাকে কখনো বাদ দেওয়া সম্ভব না। ঠিক একইভাবে এই চয়ের মধ্যে থেকে এই অটাকে কখনো বাদ দেওয়া সম্ভব না। তার মানে বর্ণের মধ্যে যে অটা আছে, এই অটাকে কখনোই বাদ দেওয়া সম্ভব না। তার মানে অবর্ণটা কিন্তু কখনোই হারিয়ে যায় না, অবর্ণটা কখনোই হারিয়ে যায় না। যেহেতু অবর্ণটা কখনোই হারিয়ে যায় না, সেই কারণে এই অবর্ণটাকে বলা হয় নীলিন বর্ণ। কি বর্ণ বলা হয়? নীলিন বর্ণ। দেখেন, নীলিন মানে মিশে যাওয়া। আমরা যদি শব্দটাকে একটু ভাঙি, লিন, লিন মানে হচ্ছে হারিয়ে যাওয়া। ওকে, আমরা বলি বিলীন হয়ে গেল, তাই না। আবার আর নি মানে হচ্ছে না। লিন মানে হারিয়ে যাওয়া, নি মানে না, মানে যা হারিয়ে যায় না, যা হারিয়ে যায় না। দেখেন, অবর্ণটা কি কখনো হারিয়ে যায়? অবর্ণ তো সবসময় বর্ণের মধ্যে বসে থাকে, ও তো কখনো হারিয়ে যায় না। যেহেতু অবর্ণটা কখনোই হারিয়ে যায় না, সেই কারণটাকে কি বলা হয়? নীলিন বর্ণ। নীলিন বর্ণ কিন্তু আমাদের একটাই আছে, সেটা কি? অ। কথা ক্লিয়ার? এইবার আসেন ব্যঞ্জন বর্ণের
বিকল্প রূপ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, তাই না? এই যে দুইটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, একটা বলছি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। দুইটা কিন্তু আলাদা জিনিস। সংক্ষিপ্ত রূপ আর বিকল্প রূপ দুইটা কিন্তু আলাদা জিনিস, ভালো করে খেয়াল করেন। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। এখন বিকল্প রূপ বলতে বোঝাচ্ছে ব্যঞ্জন বর্ণ নানান রূপে ব্যবহৃত হয়, এই প্রত্যেকটি রূপকে বলা হয় অনুবর্ণ। এই অনুবর্ণ আমাদের রয়েছে 3 প্রকার। কি কি? প্রথমেই রয়েছে ফলা। এই যে লিখেছে দেখেন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে পরীক্ষা যখন প্রশ্ন আসবে ভালো করে খেয়াল করে উত্তর করবেন, সংক্ষিপ্ত রূপ বলেছে নাকি বিকল্প রূপ বলেছে। ঠিক আছে? আচ্ছা, সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আমরা সবাই জানি ফলা হচ্ছে আমাদের 6টি। কয়টি? 6টি। এটা আপনারা মনে রাখতে পারেন কিভাবে? আমরা ছোটবেলায় পড়েছি না, ছোটবেলা থেকে হজ বরল। আমরা কোনো কিছু এলোমেলো হয়ে গেলে বলি হজ বরল হয়ে গেল, তাই না? হজ বরল কি বলি? হজ বরল মানে এলোমেলো বা বিশৃঙ্খল। এই হয়ের জায়গায় যদি ম বসান তাহলে কি হয়ে গেল? মজবরল। হজবরল, এখান থেকে কি বলবো? মজবরল। মজবরল আর ন, মজবরল ন, মজবরল ন, এই 6টা হচ্ছে ফলা। ওকে, রেফ কি জিনিস আমরা জানি। রেফ হচ্ছে রয়ের একটি সংক্ষিপ্ত রূপ। এই যে এইভাবে, যেমন আমরা যখন লিখছি বর্ণ, বর্ণ এই যে মূর্ধন্যের উপর বসেছে, এটা হচ্ছে রেফ, তাই তো? আর বর্ণ সংক্ষেপ কি জিনিস? বর্ণ সংক্ষেপ হচ্ছে যখন কোনো ব্যঞ্জন বর্ণ সংক্ষিপ্ত রূপে আরেকটা ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। খেয়াল করে দেখেন, আমরা যদি একটা শব্দ বলি দন্তস্ব, দন্তস্ব তো আমরা এইভাবে চিনি, তাই না? এখন আমি যদি দন্তস্বয়ের সাথে ক যুক্ত করি তাহলে এইভাবে লেখা হয় না? বা দন্তস্বয়ের সাথে যদি আমি এখন ত যুক্ত করি তাহলে কি এইভাবে লেখা হয় না? তাহলে দেখেন তো, এই যে দন্তস্ব, এটা কি এই দন্তস্ব হলো? হলো না তো। এই দন্তস্বটাকে আমরা সংক্ষিপ্ত রূপে লিখলাম। ঠিক একইভাবে মূর্ধন্য স তো এইরকম হয়, কিন্তু আমরা যখন ক এর উপরে মূর্ধন্য স বসাই তখন কিভাবে? এইভাবে বসাই না? তাহলে দেখেন এই মূর্ধন্য সটা এখানে সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হলো। এইরকম কোনো ব্যঞ্জন বর্ণ যদি অন্য বর্ণের আগে সংক্ষিপ্ত রূপে যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় বর্ণ সংক্ষেপ। ঠিক আছে? তাহলে যদি বলা হয় ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি, তাহলে উত্তর হবে অনুবর্ণ। অনুবর্ণ আমাদের কয়টা? 3টা, ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। ওকে, এই ছিল আমাদের আজকে ধ্বনি একেবারে বেসিক জিনিসগুলা। এবং যতটুকু আমরা এর মধ্যে শিখলাম এখান থেকে কিন্তু খুব নিয়মিত পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেই কারণে এই অংশটা ভালো করে বুঝে নিতে হবে, ভালো করে বারবার ক্লাসটা দেখবেন এবং ভালো করে পড়ে ফেলতে হবে। আমরা এখন যেটা করতে চাই, আমরা যে এতক্ষণ যা কিছু শিখলাম এর উপরে আমরা কিছু প্রশ্ন সলভ করতে চাই। চলেন প্রশ্ন সলভ করা যাক। আসেন, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? খেয়াল করে দেখেন, বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? আমাদের কততম বিশেষ এসেছিল? 38তম বিশেষে কিন্তু এই প্রশ্নটা এসেছে। 7টি, 11টি, 9টি নাকি 13টি? ইতিমধ্যে কিন্তু আমরা পড়েছি আমাদের স্বরবর্ণ 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের কতটি? মৌলিক স্বরধ্বনি 7টি, তাই না? একটু আগে আমরা শিখলাম এটা। ওকে, পরের প্রশ্নে যাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? দেখেন প্রশ্নটা এসছে কোথায়, খেয়াল করে দেখেন। প্রশ্নটা এসছে আমাদের 46তম বিসিএসে। তার মানে আজকে যা পড়েছি আমরা এগুলো থেকে কিন্তু নিয়মিতভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। খেয়াল করেন, 46তম বিসিএসে এসছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কতটি? একটু আগে আমরা পড়েছিলাম যৌগিক স্বর। আমরা বলছিলাম বাংলা ভাষায় যৌগিক স্বর মোট 25টি, কিন্তু বাংলা বর্ণমালায় কয়টি? বাংলা বর্ণমালায় হচ্ছে আমাদের যৌগিক স্বর কয়টি মনে আছে? 2টি, ওই এবং ও, তাই না? ওই, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর আমাদের 2টি, কি কি? ওই আর ও। এটা তো আমরা একটু আগে পড়েছিলাম, ঠিক আছে না? চলেন পরের প্রশ্নে যাই। তাহলে পরের প্রশ্নটা হচ্ছে বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? খেয়াল করে দেখেন, আমাদের এই প্রশ্নটা এসছে 36তম বিসিএসে। তার মানে বিসিএসে খুব নিয়মিতভাবে এখান থেকে প্রশ্ন আসছে বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস। আচ্ছা, বন্ধন শব্দটা উচ্চারণ কিরকম? বন্ধন, বন্ধন, তাই না? আমরা অক্ষর সংখ্যা নির্ণয়ের সময় এভাবে পড়েছিলাম না? শব্দকে ধীরে ধীরে উচ্চারণ করলে যতগুলো ভাগে উচ্চারণ করে ততগুলো অক্ষর পাওয়া যায়। তাহলে বন্ধন শব্দকে যদি ধীরে ধীরে উচ্চারণ করি কিরকম হয়? বন্ধন, তাই তো? বন্ধন। তো খেয়াল করেন, বন, বন, ধন, তাহলে কি 2 অক্ষর বিশিষ্ট শব্দ এটা, তাই তো? তাহলে এটার উত্তর হবে বন্ধন।
ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যেতে চাই। খেয়াল করে দেখেন, এটা উত্তর হচ্ছে বন্ধন। এরপরে যে প্রশ্নটি আমাদের রয়েছে, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? কততম বিশেষ এসছে? 41তম বিশেষ এসছে। খেয়াল করেন, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াস, এই সংজ্ঞাটা কিন্তু আমি একটু আগে বিশ্লেষণ করেছিলাম যে প্রয়াস মানে কি। আমরা বলছিলাম প্রয়াস মানে হচ্ছে চেষ্টা, স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি। এবং আমরা বলেছিলাম উচ্চারণের একক কি? উচ্চারণের একক হচ্ছে অক্ষর, তাই না? তো এটার উত্তর আমাদের তাহলে কি হতে পারে? এটার উত্তর আমাদের তাহলে হবে অক্ষর। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? কি রূপ? সংক্ষিপ্ত রূপ। একটু আগে বলেছি আমরা এই জিনিসটা কিন্তু দুই রকম ভাবে হয়, একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আরেকটা কি বলেছিলাম? বিকল্প রূপ। আমরা দুইটা জিনিস কিন্তু একটু আগে শিখেছি না, সংক্ষিপ্ত রূপ আর বিকল্প রূপ। আমাদের প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রশ্নটা কত সালে এসেছিল? 41তম বিশেষ পরীক্ষা দেখে এসেছিল। তো ব্যঞ্জন মানে সংক্ষিপ্ত রূপকে কি বলে? আমরা জানি বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। তাহলে সংক্ষিপ্ত রূপ কি? সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক্স্যাক্টলি যেটা ভাবছেন সেটাই। আমাদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ব্যঞ্জন মানে সংক্ষিপ্ত রূপ ফলা। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো আমাদের ক্লাসটা অবশ্যই জানাবেন। আর ইতিমধ্যে কিন্তু আমরা দেখে ফেলেছি যে এই টপিক থেকে খুব নিয়মিত প্রশ্ন আসে। যদিও আমাদের ধ্বনীয় বর্ণে কিন্তু আরো একটা অংশ আছে, তো আমরা এই এক ক্লাসে তো সব করব না, অবশ্যই কিছু জিনিস রেখে দেবো আমাদের কোর্সের জন্য, তাই না? তো যাই হোক, আজকের ক্লাসটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে অবশ্যই ক্লাসটি বারবার দেখবেন এবং এগুলো আত্মস্থ করে নেবেন। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।